ভারতের অংশটা সামনে আসছে, তার মানে কিন্তু এই না যে পাকিস্তান বুখারে এত বসে আছে। ৫টা ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে, এটা আমি বললে আমি আরো ১০টা জঙ্গি বিমান ভারতের কাছে বিক্রি করতে দিতে পারবো। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্তভূমি। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। বিশ্বজিৎদা, আবার কি একটু উত্তেজনা উত্তেজনা ভাব হচ্ছে নাকি? আপনার সেই পহেলগামের উত্তেজনার পর ৪ দিন ব্যাপী যুদ্ধ, আর যুদ্ধটা না শেষ হতে হতে, রেশ না কাটতে কাটতেই আবার ৩ দিন ব্যাপী পাকিস্তান ঘেঁষা সীমান্তে ভারত তাদের বিমান মহড়া শুরু করছে। এবং আপনি রিপোর্টটা অবশ্যই খেয়াল করেছেন, সেখানে ভারতে অত্যাধুনিক যে জঙ্গি ফাইটার গুলা রয়েছে সেগুলা এখানে ব্যবহার করা হচ্ছে। এখন এটা কোনো কি পাকিস্তানকে মেসেজ দেওয়া, না নিছক একটা তাদের মহড়ার অন্তর্ভুক্ত? একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধটা থেমেছে। ৪ দিনের যে যুদ্ধটা ছিল ২.৫ মাস আগে, এই যুদ্ধটা কিন্তু থেমেছে। কিন্তু উত্তেজনা কিন্তু প্রশমন হয় নাই। উত্তেজনা কিন্তু ছিলই। সারা বিশ্বের নানা সংবাদের কাছে এই জিনিসগুলো চাপা নিচে পড়ে গেছিল। এই সংবাদগুলো আসলে উপরে আসছিল না। হ্যাঁ? তো আসলে কোনো কিছু দিয়ে না হইলে তো সামনে আসে না নিউজ। জি। এই বিষয়টা অনেকটা এরকমই। তো এই যে যুদ্ধ থামার পরেও কিন্তু ২ দেশের উত্তেজনা ছিল। সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছিল, ডিফেন্স বাহিনীর মধ্যে উত্তেজনা ছিল। এইটা নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি আছে, অমুকের বিবৃতি এগুলো আছে। এগুলো তো আপনারা নিজেরাই জানেন। তো এখন যেটা হচ্ছে যে এই যুদ্ধ স্থগিতের মানে সাময়িক বিরতির ২.৫ মাসের মাথায় কিন্তু রাজস্থানের যে সীমান্তবর্তী এলাকা, মানে পাকিস্তানের সেখানে সীমান্তবর্তী এলাকা, সেখানে ভারত হচ্ছে মহড়া দিচ্ছে ৩ দিন ব্যাপী। ৩ দিনের গতকাল শুরু হয়েছে, ২৫ তারিখ পর্যন্ত চলবে। তো এই মহড়ায় যে জিনিসটা হচ্ছে, এই মহড়ায় কিন্তু রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটা Su-30, মানে এটাকে বলে সুখোই, এবং যেটা হচ্ছে ফ্রান্সের রাফেল, তারপরে হচ্ছে ফ্রান্সের আরেকটা হচ্ছে ড্যাসল্ট মিরাজ, এবং অংশ নিচ্ছে। এবং এর সাথে হচ্ছে ভারতের নিজস্ব তৈরি তেজস MQ-1, আচ্ছা, এই যুদ্ধ বিমানগুলো অংশ নিচ্ছে। মজার বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু MiG-21 নাই। MiG-21 হচ্ছে ভারতের ইতিহাসে, ভারতের জন্ম যদি হয় যে ৭৮ বছর, তাহলে এর মধ্যে ৬২ বছর হচ্ছে ভারতের আকাশ নিরাপত্তার দায়িত্বে আকাশ নিরাপত্তার দায়িত্ব ছিল MiG-21। হ্যাঁ, MiG-21 কে কিন্তু আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বাহিনী থেকে অবসরে পাঠাবে। তো এর আগেই কিন্তু MiG-21 কে ওই যে কৌশলগত যে সামরিক কার্যক্রম, এইখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হলো। এটা কিন্তু আমরা এই যে মানে আপনার যে কি জানি বলে, পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় রাজস্থানের যে মহড়া, এই মহড়ায় কিন্তু আমরা জিনিসটা একদম ক্লিয়ার, আমরা একটা ইমেজ পেলাম। এখন যেটা হচ্ছে যে এই মহড়া বিশেষটা হচ্ছে কি, রাত্রিকালীন যে বিমান বাহিনীর নৌপণ্য বিমান বাহিনী, এটা সারা বিশ্বব্যাপী যে বিমান হামলাগুলো যখন হয়, সব ম্যাক্সিমাম হয় রাত্রেবেলায়। সেটা সেটা ইউক্রেন ইউক্রেন বলেন, গাজা বলেন, ম্যাক্সিমাম যুদ্ধগুলো যদি দেখেন, দেখবেন যে হামলাগুলো কিন্তু রাতের বেলায় হয়েছে। বিমান হামলাগুলো সব রাতের বেলায় হয়েছে। এটার কৌশলগত কোনো থাকতে পারে, এটা সমরবিদরাই ভালো বলতে পারবেন। তবে এটা হচ্ছে যে এই মহড়াগুলো কিন্তু রাত্রিকালীন অপারেশনের জন্য এই মহড়াটা মূলত। হ্যাঁ, এইখানে যেটা হচ্ছে এখন একটা ২ দেশের যুদ্ধ বিরতির পর ২.৫ মাসের মাথায় এই মহড়াটা শুরু হওয়ার কারণে সেটা হচ্ছে বিভিন্ন মহলের কাছে একটা মেসেজ যাচ্ছে বা মেসেজ তৈরি হয়েছে। সেই মেসেজটা কি, যে ভারত কি তাহলে পরবর্তী কোনো যুদ্ধের জন্য কি প্রস্তুতি নিচ্ছে, নাকি পরবর্তী কোনো বিষয়ে নজরদারি করতেছে। কারণ হচ্ছে ভারত পাকিস্তান দুইটাই তো পরমাণু শক্তিধর দেশ। হ্যাঁ, এই দিক দিয়ে দেখেন যে গাজার যুদ্ধ নিয়ে কিন্তু সারা পৃথিবী এখন হচ্ছে তোপের মুখে। ইসরায়েল কিন্তু সর্বশেষ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের তোপের মুখে পড়ছে। জি, গেল এটা। এখন আজকে হচ্ছে ধরেন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতির আলোচনা আছে। এর মধ্যে এই যে এইটা কি ভিন্ন কোনো বার্তা বহন করছে কিনা, ওই যে ২ পারমাণবিক শক্তিধর দেশের যে
ভারতের আমরা ভারতের অংশটা সামনে আসছে, তার মানে কিন্তু এই না যে পাকিস্তান দুয়ারে এত বসে আছে। পাকিস্তানও কিন্তু তার দিক দিয়ে অগ্রসর হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, কিছু নিউজ হচ্ছে আগে আসে গণমাধ্যমে, কিছু নিউজ গণমাধ্যমে আসে পরে। তো আর বিশেষ করে এইসব জিনিসগুলো হচ্ছে কি, যে এইগুলো যদি বাহিনী থেকে মেসেজ আগে না দেয় তাহলে হচ্ছে এই জিনিসগুলো সামনে আসে না। ভারত আগে মেসেজ দিয়েছে দেখি বিষয়টা আগে সামনে চলে এসেছে। হয়তো পাকিস্তানে যদি মহড়া চালায় তাহলে পাকিস্তানও মেসেজ দিবে, সেই জিনিসটাও সামনে চলে আসবে। বিষয়টা এইরকম। এখন হচ্ছে কি, ভারতের এই যে কমান্ড মহড়া, এই মহড়া হচ্ছে 2 থেকে 3টা কমান্ড নিচ্ছে। এতে হচ্ছে যে দেশে ভারতের উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে এলাকায় হচ্ছে মহড়া চলছে সেটাই। তাহলে এটা কি রুটিন মহড়াই? বিমান বাহিনী যদিও বলতেছে ভারতের, ওরা তো বলে যে বায়ুসেনা, ভারতের বায়ুসেনা যেহেতু বলতেছে যে এটা রুটিন মহড়া। তো সাম্প্রতিক যে 2 দেশের উত্তেজনা, সেইটা কি একটা কৌশলগত বার্তা নয় এই মহড়া? তারা বলতেছে যে নোটিশ টু এয়ারম্যান এটা দেওয়া হয়েছে, না এটা তো নিয়ম, এটা দিতেই হবে। এটা হ্যাঁ, নিয়ম অনুযায়ী এটা দিতেই হয়। আমাদের যদি কুতুব দিয়ে যখন মহড়া চলে, আমরা এই নোটিশ দিয়ে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে এই নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, এবং প্রত্যেকটা গণমাধ্যমে জানিয়ে দেওয়া যায় এই জিনিসটা যেন আপনারা একটু গুরুত্বের সাথে এখন দেশবাসী যাতে জানতে পারে। কারণ মহড়া চলার সময় কোনগুলা কোথায় যায় পরে সেটা হচ্ছে বিষয়। তো এটা তো ওই যে নোটিশ, সেটা দিতেই হয়, এটা যেহেতু বাধ্যবাধকতা আছে, এর জন্য এটা দিয়েছে। এখন যেটা হচ্ছে, হ্যাঁ, এই মহড়ায় কিন্তু যে প্লেনগুলো ব্যবহার করা হচ্ছে, এই মোট হচ্ছে 3টা দেশের ফাইটার জেট ব্যবহার করা হচ্ছে: রাশিয়া, ফ্রান্স এবং স্বাগতিক ভারত। মানে তাদের নিজেদের প্রোডাকশন, যদি আপনি বলেন নিজেদের প্রোডাকশন। এখানে কিন্তু দেখেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো বিমান নাই। ভারতে কি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আছে? না, অবশ্যই আছে, কিন্তু তারা কিন্তু কৌশলগত ভাবেই রাখে নাই, তাকে নাই। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট মেসেজ, হ্যাঁ, যে কার সাথে কার খেলা এবং কোন দিকে যাচ্ছে। এইটা একটা হতে পারে যে যে কয়েকদিন আগে একটু ট্রাম্প একটু মোদির প্রতি নাখোশ হয়েছে, বলছে যে প্রয়োজনে ভারতের অর্থনীতি ধ্বংস করে দিব, করবো। তারপর আবার এটাও বলছে যে বাণিজ্য না করলে মানে 6টা প্লেন বিধ্বস্ত হয়েছে। এটা তো কোনো প্রেসিডেন্টের মুখ দিয়ে আসে না, কিন্তু সে বলে দিছে যে আমি জানি যে 5টা ভারতীয় জঙ্গি বিমান এই যুদ্ধে এইটা হয়েছে যে 5টা ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। এটা আমি বললে আমি আরো 10টা জঙ্গি বিমান ভারতের কাছে বিক্রি করতে দিতে পারবো। এখন মূল জিনিসটা এইখানেই, যেহেতু এই ডিলটাতে এখনো মোদি যায় নাই, এই কারণেই হচ্ছে যে ট্রাম্প হচ্ছে হুঁশিয়ারি দিছে যে প্রয়োজনীয় অর্থনীতি ধসে দিবে, কিন্তু বিষয়টা তো এত সোজা না। আচ্ছা, আপনি যে বায়ুসেনার কথা বললেন, 3টা দেশে পক্ষান্তরে পাকিস্তান দেখা যাচ্ছে এখন, আগে তারা F-16 মানে ইউএস এর জঙ্গি বিমানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু পরবর্তীতে আমরা এই যে যুদ্ধে 4 দিনকালীন যে খণ্ডযুদ্ধ দেখলাম, সেখানে কিন্তু চীনের আমেরিকাকে সরায় রাখছে। হ্যাঁ, আমেরিকাকে সরায় রেখে আপনার C-10 জেনারেশনের যে প্লেন সেটা ব্যাপকভাবে ইউজ করলো। তাহলে দেখা যাচ্ছে যে এখানেও একটা চীন তো সবসময় বৈরী ইয়ের সাথে, ভারতের সাথে। মানে কৌশলগত দিক থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেন 2 জনেই ব্যবহার করছে জঙ্গি বিমান। হ্যাঁ, তো এক্সাক্টলি। কিন্তু আপনার ইন্ডিয়া বেশি ডিপেন্ডেবল রাশিয়ার উপরে আকাশপথে, যদি আপনি নিরাপত্তার কথা ভাবেন। পক্ষান্তরে এখানে একটা বিষয় আছে, আপনি বলছেন যে ইন্ডিয়া যে রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট, বিষয়টা অন্য জায়গায়। ভারত মানে রাশিয়ার তো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, ভারত তার চাহিদার যে 40% জ্বালানি, এটা ডার্ক ফ্লিটে রাশিয়া থেকে কিনে। এখন বিষয়টা হচ্ছে ওটা ভারতের সম্ভবত ওই ইরান থেকেও না। আসতেছি আমি ওই জায়গাটাতে। এখন যেটা হচ্ছে, রাশিয়া থেকে যদি এই যে তেলটা ভারত কিনছে, এতে কি রাশিয়া উপকৃত হচ্ছে? হ্যাঁ। ভারতের যে এই যে মহড়া, এই মহড়ার মধ্যে আমি বলছিলাম যে যেসব যুদ্ধ বিমান অংশ নিচ্ছে, এর মধ্যে হচ্ছে সুখোই বা Su-30, সেটা হচ্ছে রাশিয়ার। তারপরে হচ্ছে আপনার ডাসল্ট মিরাজ হচ্ছে, হ্যাঁ, ডাসল্ট এভিয়েশন হচ্ছে ফ্রান্সের একটা বিমান কোম্পানি। 1970 সালে হচ্ছে ফ্রান্স পরিকল্পনা করছিল যে এরকম একটা যান তারা তৈরি করবে, এবং এটার প্রথম উড্ডয়ন হয়েছিল 1978 সালে। হ্যাঁ,
এবং অপারেশনে গেছে সরাসরি 1984 সালে চলেছে সেই ডেসর্ট মিরাজ মিরাজ হ্যাঁ ওইটারই আধুনিক সংস্করণ এখন। এটার আধুনিক সংস্করণ হচ্ছে ডেসর্ট মিরাজ 2000 হ্যাঁ মিরাজ নামটা কিন্তু ভারত দেয় নাই মিরাজ নামটা কিন্তু হচ্ছে ফ্রান্সের যে এভিয়েশন হ্যাঁ মানে ফ্রান্সের যে বিমান বাহিনী ওরা কিন্তু ওটাকে মিরাজ হিসেবে ইউজ করে আচ্ছা ঠিক আছে এটা আর আছে আর আছে হচ্ছে ভারতের আছে তেজস MK1 এটা হচ্ছে ভারতের নিজস্বভাবে তৈরি বিমান এবং এটাকে যেটা হচ্ছে সামনে নিয়ে আসতে পারছে আর রাফায়েল তো নতুন আর রাফাল তো ফ্রান্সের বিখ্যাত কোম্পানি রাফাল কোম্পানি রাফালের বিমান তো অলরেডি 16টা ভারত কিনেছিল এর মধ্যে 5টা ঝরে পড়ে গেছে হ্যাঁ পাকিস্তান ঝরে 5টা ফেলে দিচ্ছে। পড়ে গেছে তো যাই হোক রাফালও খুব নাম করা কিন্তু রাফাল হচ্ছে হেভি জেট এটা একটা বিষয় হ্যাঁ তবে যেটা হচ্ছে হ্যাঁ মিগকে কিন্তু মিগ অনেকবার দুর্ঘটনার কবলে পড়ছে ভারত এর জন্য ফ্লাইং কফিন বলতো মিগকে ভারত তারপরেও এইটা কিন্তু ভারতকে স্বীকার করতে হবে যে এই মিগ 62 বছর ভারতের আকাশকে পাড়া দিয়ে রেখেছে হ্যাঁ মিগ কিন্তু হ্যাঁ পাকিস্তানে X16 মানে আমেরিকা হ্যাঁ আমেরিকার F-16 কে মোকাবেলা করেছে মিগ 21 এটা অতীত, হ্যাঁ অতীত এটা কিন্তু মিগের জন্য এটা কিন্তু একটা ইতিহাস এবং রেকর্ড মিগ বারবার দুর্ঘটনাও হয়েছে এই দুর্ঘটনার কারণে মিগ প্রশ্নবিদ্ধ হয়েছে মিগকে ভারতের মানুষ হচ্ছে ফ্লাইং কফিন হিসাবে বলেছে হ্যাঁ সবচেয়ে বড় তারপরেও অর্ধ শতাব্দীর বেশি সময় এই মিগ কিন্তু ভারতকে কি বলে ভারতের আকাশ প্রতিরক্ষায় ভারতের প্রহরীর মতো ছিল এবং কাজ করে গেছে এবং সসম্মানে তাকে অবশ্যই এবং আগামী নভেম্বরে সসম্মানে এই মিগকে কিন্তু অবসরে পাঠানো হবে এইটা একটা আর আজকে রাতে হচ্ছে আহ, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ বিরতি আলোচনা আছে সেই আলোচনার ফলাফল বিশ্লেষণ এগুলো নিয়ে হয়তো কালকে আপনাদের সাথে আমরা আবার আসবো যে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে যে ভারতের বিশেষ করে যে ৩ দিনব্যাপী মহড়ার ইমপ্যাক্ট গুলা আমাদের দাদা আপনার কাছে বিশ্লেষণ করলেন। আশা করি আপনারা সহজভাবে সেগুলা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আমাদের এখানে আপনারা কিছু জানতে চান আমাদের কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে। আরেকটি বিষয় আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যখন নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আবার আগামীকাল দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ